নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 21 নিয়ে চলে এসেছি। তো এর আগে 1 থেকে 20 পর্যন্ত যে সেটগুলো দিয়েছি, যে মডেল জিকে জিএসের, বিশেষ করে আরপিএফের জন্য, শুধু আরপিএফ না, এগুলো কিন্তু আপকামিং যত পরীক্ষা আছে, এলপি টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এছাড়াও রাজ্য সরকারের যেসব পরীক্ষা আছে, পিএসসি ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস, সব পরীক্ষার জন্যই কিন্তু এই জিকে সেটটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমি সন্তু একাডেমি এই চ্যানেলেই, এই নামেই কিন্তু তোমার কি বলে ওটাকে, টেলিগ্রাম চ্যানেল কিন্তু আছে। সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। ওকে, জয়েন করে দিও। যাই হোক, তো চলো 21 সেট নিয়ে আলোচনা করি। দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে। দেখো, বলছে এশিয়ার রোম কাকে বলা হয়? দিল্লি, বেজিং, ইস্তানবুল নাকি কাবুল? তো রাইট অ্যান্সার এশিয়ার রোম বা ভারতের রোম কাকে বলা হয়? সেটা হচ্ছে দিল্লি। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে পদার্থের স্থিতিস্থাপক সূত্রটি কে আবিষ্কার করেন? রবার্ট হুক, রবার্ট বয়েল, রবার্ট ব্রাউন, উপরের কেউই নয়। দেখো, তোমরা জানো স্থিতিস্থাপকতার যে সূত্র, হুকস ল বলে একটা সূত্র আছে। তো রবার্ট হুক কিন্তু এই স্থিতিস্থাপকতার সূত্রটি কিন্তু আবিষ্কার করেছিলেন। রবার্ট বয়েল কি তোমরা জানো? চাপ ও আয়তনজনিত যে গ্যাসের সূত্র আছে, বয়েলের সূত্র, সেটা হচ্ছে রবার্ট বয়েল আবিষ্কার করেছেন। এবং রবার্ট ব্রাউন যদি বলি, রবার্ট ব্রাউন উনি আমাদের নিউক্লিয়াস, কোষের যে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। পরবর্তী কোশ্চেন দেখো, এবং নিউক্লিয়াস যখনই বলছি মনে রাখবে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের প্রচলিত মুদ্রা? পিসো, ডং, ওন, ডলার? তো রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডং কিন্তু ভিয়েতনামের প্রচলিত মুদ্রা। পরবর্তী কোশ্চেন দেখো, পিয়েত্রো ভ্যালে কার সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিন্দুসার নাকি জাহাঙ্গীর? তো রাইট অ্যান্সার অপশন ডি, জাহাঙ্গীরের সময় কিন্তু এই পিয়েত্রো ভ্যালে কিন্তু ভারতে আসেন। যদি বলি, দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন? সেটা হচ্ছে মেগাস্থিনিস। এবং তিনি যে গ্রন্থটি লেখেন, মানে ভারত বিবরণ যে গ্রন্থে লেখা আছে, সেই গ্রন্থটির নাম কি? তোমরা সবাই জানো, ইন্ডিকা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে কে আসেন? ফাইয়েন। তার যে গ্রন্থ সেটা হচ্ছে ফুকুওকি। যদি বলি বিন্দুসারের সময়, দেখো, বিন্দুসারের সময় ভারতে কে আসেন? বিন্দুসারের সময় ভারতে আসেন কিন্তু ডেইমাকাস, তাই না? কি নামটা কি? ডেইমাকাস। তো ডেইমাকাস কার সময় ভারতে আসেন? তো নামটা মনে রেখো, বিন্দুসারের সময় কিন্তু ডেইমাকাস ভারতে আসেন। যদি বলি হিউয়েন সাং কার সময় ভারতে আসেন? হর্ষবর্ধন। তো স-এর মিল আছে, মানে হ-এর মিল আছে, হিউয়েন সাং, হর্ষবর্ধন। ইবন বতুতা, মোহাম্মদ বিন তুগলক। এবং এটাও দেয় যে এরা কোন দেশ থেকে ভারতে আসে, এটাও কিন্তু দেয়। ইবন বতুতা যেমন মরক্কো থেকে ভারতে আসে মোহাম্মদ বিন তুগলকের সময়, যার যে গ্রন্থ কিতাব উল রাহলা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, আকবরের সময় কে ভারতে আসেন? সেটা হচ্ছে র্যালফ ফিচ, তিনি কিন্তু আকবরের সময় ভারতে আসেন। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ঔরঙ্গজেবের সময় কে ভারতে আসেন, সেটাও বলে দিচ্ছি, মানুচি কিন্তু ঔরঙ্গজেবের সময় ভারতে আসেন। এবং তিনি ইতালি দেশ থেকে কিন্তু ভারতে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত হয়েছে? 360, 370, 356 নাকি 368? তো সংবিধান, এই যে সংশোধন, এই নিয়মাবলী যে ধারায় আছে সেটা হচ্ছে 368 নং ধারায় কিন্তু সংবিধান সংশোধনের কথা বলা আছে। এবং এই যে সংবিধান সংশোধন, এটা কোন দেশের সংবিধান অনুকরণে এটা গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে? সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, তোমার হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? রাজঘাট, বিজয়ঘাট, শান্তিভবন নাকি বীরভূমি? তো গান্ধীজির হচ্ছে কি বলেছিলাম, গান্ধীজির হচ্ছে রাজঘাট। গান্ধীজি রাজা, মানে সেইভাবে আমি টেকনিক্যালি মনে রাখতে বলেছিলাম, তো তোমরা অবশ্যই মনে রেখেছো। তো গান্ধীজির সমাধিস্থল হচ্ছে রাজঘাট। যদি বলি শান্তিভবন, তো জওহরলাল নেহরু সমাধিস্থল হচ্ছে শান্তিভবন। বীরভূমি বলেছিলাম কে? তোমার হচ্ছে রাজীব গান্ধী, বীরভূমি। আচ্ছা, বিজয়ঘাট যদি বলি, বিজয়ঘাট কার তোমার সমাধিস্থল? বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। এবং মহাত্মা গান্ধী তো বললাম রাজঘাট, আর ইন্দিরা গান্ধী হচ্ছে শক্তিস্থল। পরবর্তী কোশ্চেন দেখো,
প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ? জাপান, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। তো প্রথম যে কৃত্রিম উপগ্রহ সেটা উৎক্ষেপণ করে কোন দেশ? রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ রাশিয়া কিন্তু প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এবং যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় তার নাম হচ্ছে কি? তার নাম স্পুটনিক 1, তাই না? স্পুটনিক 1। ওকে, তো দাগটা বসছে না, মাঝে মাঝে ডিস্টার্ব করছে, যাই হোক। তো প্রথম যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় কোন দেশ? সেটা হচ্ছে রাশিয়া। তার স্পুটনিক 1 কত সালে? 1957, 1957 সালের 4 অক্টোবর, তাই না? 4 অক্টোবর 1957 সালের 4 অক্টোবর কিন্তু স্পুটনিক 1 কিন্তু প্রথম রাশিয়ার বিজ্ঞানীরা এটি পৃথিবীর কক্ষপথে স্থাপন করেন। এবং লাইকা নামে যে কুকুর পাঠানো হয় সেটা স্পুটনিক 2তে করে, সেটাও কিন্তু রাশিয়াই পাঠায়। লাইকা নামে যে কুকুর, তোমরা জানো লাইকা প্রথম যে মহাকাশে পাঠানো বা তোমার কৃত্রিম উপগ্রহে প্রথম পাঠানো যে প্রাণী সেটা হচ্ছে লাইকা। এবং সেটা কোন কৃত্রিম উপগ্রহ কোন দেশ পাঠায়? সেটা হচ্ছে রাশিয়া, স্পুটনিক 2তে করে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মাউরি উপজাতি কোথায় বাস করেন? নিউজিল্যান্ড, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, নিউজিল্যান্ডে কিন্তু এই মাউরি উপজাতি বাস করতে দেখা যায়। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কমিটির মধ্যে কোনটি সরকারি নিয়মমাফিক হয়েছে কি না তা দেখে। কি বলছে? নিম্নলিখিত কমিটির মধ্যে কোনটি সরকারি নিয়মমাফিক হয়েছে কি না। আচ্ছা, এইখানে কিছু একটা বাদ আছে, কিছু একটা জিনিস বাদ আছে। আমার মনে হচ্ছে যত সম্ভব যে সরকারি যেসব মানে খরচপাতি হয়, ঠিক আছে, সরকার তো কিছু খরচপাতি বা যা হোক সেগুলো করে, তা সেগুলো সরকারি নিয়মমাফিক হয়েছে কি না এইখানে কিছু একটা তথ্য বাদ গেছে। ওকে, তো সেটা কোন কমিটি দেখে? এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, নাকি এস্টিমেটস কমিটি, নাকি পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি, নাকি উপরে সবগুলি? তো রাইট অ্যান্সার অপশান এ, এটা দেখে হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পরবর্তী কোশ্চেন কী আছে দেখো, হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? গীতা মুখার্জি, লীলা শেঠ, ফতেমা বিবি, নাকি সুচেতা কৃপালিনী? তো রাইট অ্যান্সার যদি হাইকোর্ট বলে তাহলে হবে লীলা শেঠ, আর যদি সুপ্রিম কোর্ট বলতো তাহলে হতো ফতেমা বিবি। তো মনে রেখো, যদি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি বলতো তাহলে হতো ফতেমা বিবি, আর হাইকোর্টের হচ্ছে লীলা শেঠ। আর সুচেতা কৃপালিনী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ ভারতেরও প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম ছিল সুচেতা কৃপালিনী। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের প্রথম তৈল শোধনাগার চালু হয়? অসম, গুজরাট, মুম্বাই, চেন্নাই। তো অসমের যে ডিগবয়, তো এটা হচ্ছে ভারতের প্রথম তৈল শোধনাগার, সেটা হচ্ছে অসমের ডিগবয়। নিচের কোন যুদ্ধটি আলেকজান্ডার ও পুরুর মধ্যে সংগঠিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ, নাকি খানুয়ার যুদ্ধ? তো রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ হিদাসপিসের যুদ্ধ, যেটা হয়েছিল হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ, যেখানে আলেকজান্ডার ও পুরুর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এবং জয়ী হয়েছিল আলেকজান্ডার কিন্তু জয়ী হয়। তাহলে পুরু ও আলেকজান্ডারের মধ্যে কী যুদ্ধ হয়? হিদাসপিসের যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কার মধ্যে হয়েছিল? অশোক। দেখো এইখানে তো কলিঙ্গ যুদ্ধ হবে না এদের মধ্যে, কেননা অশোক তো ছিলই, তাই অশোক তো অপশানেই ছিল, এই তোমার কোশ্চেনে ছিলই না। তো কলিঙ্গ যুদ্ধ কার মধ্যে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দ। এই হিদাসপিস, কলিঙ্গ এগুলো কিন্তু দেয়, এর জন্য এটা বলে দিলাম। এটা কত? 361 খ্রিস্টপূর্বাব্দ। আর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দ। কাদের মধ্যে? সম্রাট অশোক ও কলিঙ্গের রাজা, এবং সেখানে সম্রাট অশোক কিন্তু জয়ী হয়। আর তরাইনের প্রথম যুদ্ধ যদি বলি, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191, তাই না? 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192। তো এই যে তরাইনের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান, এবং সেক্ষেত্রে সেখানে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়ী হন। আর দ্বিতীয় যুদ্ধ যেটা 1992 সালে হয়েছিল, সেটা কিন্তু তখন আবার কি মোহাম্মদ ঘুরি জয়ী হন, পৃথ্বীরাজ চৌহান সেই যুদ্ধে মারা যান, এবং সেখানে কিন্তু তারপরে কিন্তু মুঘল শাসনের শুরু হয়। মানে মোহাম্মদ ঘুরি আসার পরে কিন্তু মুঘল শাসনের শুরু, কেবল সূত্রপাত। আর যদি বলি খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527। তোমরা জানো 1527 সালে হয় খানুয়ার যুদ্ধ। কার মধ্যে? বাবর আর
বাবর আর ইব্রাহিম লোদি তো পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526, আর 1526-এর পরই হয় 1527 সালে খানুয়ার যুদ্ধ, যেখানে বাবর আর মেবারের রানা সঙ্গ, যেখানে বাবর জয়ী লাভ করে। তার মানে পানিপথের প্রথম যুদ্ধ, তারপরে খানুয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধ, এই তিনটেই কিন্তু মানে 1526, 27 আর 29, এই তিনটেতেই কিন্তু বাবর জয়ী লাভ করে। চলো পরবর্তী কোশ্চেন। এরপরে কিন্তু চৌসার যুদ্ধ ইম্পর্টেন্ট, কনৌজ যুদ্ধ ইম্পর্টেন্ট, যেগুলো কত সালে হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়, এগুলো কিন্তু সবসময় তোমরা সালগুলো মনে রাখবে। আর এগুলো কিভাবে পড়বে, এগুলো পরপর সাল ওয়াইজ জিনিসগুলো পড়বে, তাহলে দেখবে মনে থাকবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সভা দাভোস, এটা প্রতি বছর দাভোসে অনুষ্ঠিত হয়। এই দাভোস জায়গাটি কোথায় অবস্থিত, ফ্রান্স, জার্মানি, স্পেন নাকি সুইজারল্যান্ড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এটা কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা হয় সেটা দাভোসে, সুইজারল্যান্ডের দাভোসে হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়, মানে গৃহীত হয়, দ্যাট মিনস ভারতীয় সংবিধান দ্বারা গৃহীত হয় এই মৌলিক কর্তব্য, সেটা কোন দেশের অনুকরণে, আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? তো আশা করি সকলের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা আমার সাথে অনেক দিন ধরে যুক্ত আছো। তো রাশিয়া, কিন্তু এই রাশিয়া থেকেই কিন্তু এই মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা প্ল্যানিং কমিশন, যেটা বর্তমানে নীতি আয়োগ যার নাম হয়েছে, এবং কত সালে কোন তারিখে নাম হয়েছে, কার সভাপতিত্বে, এগুলোও কিন্তু তোমাদের আসবে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য, এগুলো কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে, তোমার প্রস্তাবনা। দেখো প্রস্তাবনার ভাষা না, কিন্তু প্রস্তাবনা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, প্রস্তাবনার ভাষা কিন্তু আবার আলাদা। ওকে, ব্রিটেন থেকে তো অনেক কিছুই নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সবসময় দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? রেখা শর্মা, ললিত কুমার মঙ্গলম নাকি জয়ন্তী পট্টনায়ক নাকি লীনা গঙ্গোপাধ্যায়? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যানকে তিনি হচ্ছেন রেখা শর্মা, আর লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু এর আগে চেয়ারম্যান ছিলেন। ওকে, আর জয়ন্তী পট্টনায়ক ইনি কিন্তু জাতীয় মহিলা কমিশন যখন কত সালে হয়, এটা যত সম্ভব আমার এই মুহূর্তে একদম খেয়াল নেই, যত সম্ভব 1996 কি 97 এই সময় হতে পারে। তো মানে শুরুতে যখন জাতীয় মহিলা কমিশন গঠিত হয় তখন তোমার ছিলেন হচ্ছে জয়ন্তী পট্টনায়ক, আর লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু আমার যত সম্ভব, এটা আমার একটু কনফিউজ আছে, এটা হচ্ছে রাজ্যের মনে হচ্ছে মহিলা কমিশনার, রাজ্যের যত সম্ভব হয় জয়ন্তী পট্টনায়ক হবে না লীলা গঙ্গোপাধ্যায় হবে, এই দুজনের মধ্যে কেউ একজন রাজ্যের হবে, আর কেউ একজন হবে শুরুতে, মানে একদম প্রথমে জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন। তো পরবর্তী কোশ্চেন দেখো, তোমরা এটা কমেন্টে জানিও যে পশ্চিমবঙ্গের জাতীয় মহিলা কমিশনের, মানে জাতীয় না, পশ্চিমবঙ্গের যে মহিলা কমিশন তার চেয়ারপারসন কে আছে বর্তমানে। নিচের কোন যন্ত্রের সাহায্যে পরিবর্ত প্রবাহকে, আচ্ছা এটা পরিবর্ত প্রবাহ, দ্যাট ইজ এসি কারেন্ট, তোমরা শুনেছো এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্ট, একে সমপ্রবাহ মানে ডিসি, অর্থাৎ বলছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে কোন যন্ত্রের সাহায্যে এটা করা যায়। এটা কিন্তু এর আগের বারও এনটিপিসিতে বলো, গ্রুপ ডিতে বলো, রেলের এটা কিন্তু এসছে। তো অ্যামিটার, ক্যাপাসিটর, রেকটিফায়ার নাকি ডায়োড? তো মনে রাখবে রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে কিন্তু এসিকে ডিসিতে পরিণত করা যায়। অ্যামিটার দিয়ে কি করা হয়, অ্যামিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ, অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারি। আর ক্যাপাসিটর আলাদা জিনিস, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, যেমন এটা হচ্ছে ধারকত্ব হিসাবে ব্যবহার করা হয়। ডায়োড আলাদা জিনিস, ওকে, যেমন পিএনপি, এনপিএন এগুলো হচ্ছে ট্রানজিস্টার, আর এগুলো ডায়োড হিসাবেই প্রচলিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি আয়কর মুক্ত রাষ্ট্র? নেপাল, মানে যাদেরকে আয়কর দিতে হয় না, যেমন কর্পোরেট সংস্থার কর দিতে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেখানে আয়কর দিতে হয় না, মানে তুমি যে আয় করছো তার উপর কোনো কর নেই, সেটা আয়কর মুক্ত রাষ্ট্র কোনটা? বলছে নেপাল, কুয়েত, ইরান, ব্রাজিল। তো রাইট অ্যান্সার কুয়েত কিন্তু আয়কর মুক্ত রাষ্ট্র। ঠিক সেরকমভাবে ওমানও মনে রাখবে, এই ওমানও কিন্তু আয়কর মুক্ত রাষ্ট্র। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে নিচের কোনটি ভুল? আচ্ছা সরি, দেখো কোনটি ভুল বলেছে। বলছে উপরাষ্ট্রপতির বেতন ও ভাতা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা নেই, একদমই তাই, নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা নেই। আচ্ছা, উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে রাজ্যসভার সদস্যপদ হতে হবে। হ্যাঁ, উপরাষ্ট্রপতি রাজ্যসভায় ডাইরেক্ট, উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে রাজ্যসভা অবশ্যই রাজ্যসভার সদস্যপদ থাকতে হবে, এটাও ঠিক। আচ্ছা, উপরাষ্ট্রপতির কার্যকাল হলো 5 বছর, এটাও ঠিক। উপরাষ্ট্রপতির নির্বাচন
নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশনার না, নিষ্পত্তি কে করে? উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ হয় তাহলে এটা নিষ্পত্তি করা হচ্ছে সুপ্রিম কোর্টে, তাই না? সুপ্রিম কোর্টের বিচারক, যেটা প্রধান বিচারক, তিনি কিন্তু মানে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি এর মধ্যে দখলদারি করতে পারে, তাদের মধ্যে যদি কোনো রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ হয়। বলছে সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, ভোপাল, পাটনা, রাঁচি। তো রাইট আনসার অপশান নাম্বার এ, এই হায়দ্রাবাদে কিন্তু তোমার সালারজং মিউজিয়াম কিন্তু অবস্থিত হায়দ্রাবাদে। পরবর্তী কোশ্চেন দেখো, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি কত সালে নাম পরিবর্তন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাখা হয়েছিল? 1894, 1921, 1935, 1955। দেখো 1955, এটা রাইট অ্যান্সার তো 1955 হবে, কেননা 1955 সালেই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ হয়। তাহলে তার মানে কি? তার মানে এটাই যে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করা হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয় 1955 সালে। ক্লিয়ার? 1935 সালটা কি? তোমাদের বারবার করে এগুলো বলেছি। 1935 সাল হচ্ছে আরবিআই, ভারতের যে সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর প্রতিষ্ঠা হচ্ছে 1935, কিন্তু এর জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে কিন্তু এই আরবিআইয়ের জাতীয়করণ হয় 1949 সালে। ক্লিয়ার? আচ্ছা, এই যে 1894, এটা ভীষণই গুরুত্বপূর্ণ, তার কারণ এই সময় 1894 সালে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়, যেটা ভারতের প্রথম ভারতীয় ব্যাঙ্ক যদি বলা হয় তখন তার রাইট অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেটা 1894 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। আর 1921টা এটা এখানে তোমার একদম ঠিক ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা হচ্ছে 1921। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও। যে পদ্ধতিতে সাবান উৎপাদন করা হয় তা হলো আয়ন বিনিময়, সালফোনেশন, স্যাপনিফিকেশন নাকি আংশিক পতন? দেখো রাইট অ্যান্সার হচ্ছে স্যাপনিফিকেশন, বা কোনো সময় অপশনে সাবানি ভবন এটাও থাকতে পারে। তো সাবানি ভবন বা স্যাপনিফিকেশনের মাধ্যমেই কিন্তু এই সাবান উৎপাদন করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা কোশ্চেন দেয় সাবান, তো মনে রাখবে সাবান হচ্ছে তোমার উচ্চ আণবিক, যদি বলে সাবান কি, যদি কখনো পরীক্ষা কোশ্চেন দেয় সাবানটা কি, তো তখন মনে রাখবে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের কোনো লবণ। ক্লিয়ার? উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের কোনো লবণ হচ্ছে সাবান। আর সালফোনেশন কি? সালফোনেশন হচ্ছে কোনো কি বলবো, কোনো একটা গ্রুপের মধ্যে SO3H গ্রুপ, এই সালফোনেট মানে এটাকে বলা হয় সালফোনিক গ্রুপ, এই সালফোনিক গ্রুপ অ্যাড করাকেই বলা হয় সালফোনেশন। আংশিক পতন ব্যাপারটা আলাদা। ওকে, অ্যালকোহলের তোমার এই যে আমাদের যে ইস্ট থেকে যে মদ তৈরি করা হয়, তো মদ তৈরি করা হয় বা অ্যাবসলিউট যে অ্যালকোহল তৈরি করা হয় সেটা কিন্তু আংশিক পতন পদ্ধতিতে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়? বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, নাগিনা মসজিদ নাকি পাঁচমহল? তো রাইট অ্যান্সার দেখো, বুলন্দ দরওয়াজা তো ফতেপুর সিক্রিতে অবস্থিত, জামা মসজিদ ফতেপুর সিক্রি, পাঁচমহলও ফতেপুর সিক্রি। তো রাইট অ্যান্সার অপশান সি, নাগিনা মসজিদ কিন্তু ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি অন্যটির থেকে আলাদা? হান্টার কমিশন, র্যালে কমিশন, স্যাডলার কমিশন নাকি, আচ্ছা দুবার হান্টার কমিশন দেওয়া হয়ে গেল। আচ্ছা দেখো এখানে অ্যাকচুয়ালি দেখো হান্টার কমিশন কিন্তু শিক্ষা বিষয়, এইখানে সব কটা এই কটা আমি অ্যাকচুয়ালি কেন এইখানে গণ্ডগোলটা হয়েছে, হান্টার কমিশন কিন্তু শিক্ষা কমিশনের বিষয়ে হান্টার কমিশন গঠন করা হয়েছে, এবং এই যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, যেটা হচ্ছে 1913 এপ্রিল, তাই না? রবীন্দ্রনাথ তার এগেনস্টে নাইট উপাধি ত্যাগ করেন সেই হত্যার প্রতিবাদে। তো এই হান্টার কমিশন কিন্তু সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু তার তদন্ত করার জন্য হান্টার কমিশন গঠিত হয়েছিল। তো সেই হিসাবে এখানে অপশনটা দেওয়া। তো অ্যাকচুয়ালি তো যাই হোক, তোমাকে যখন কোশ্চেন দেবে এগুলো তো অল্টারনেট একটা কিছু আলাদা থাকবেই। ওকে, তো এর সাথে বলে দিই যে উডের ডেসপ্যাচ এটাও কিন্তু শিক্ষা কমিশন, এটাও মনে রেখো। উডের যে ডেসপ্যাচ এটাও একটা শিক্ষা কমিশন, এবং কোনগুলো এই যে এদের কমিশনগুলো কত সালে গঠিত হয় সেটাও কিন্তু, বা কোন সালে এই কমিশন গঠন হয় সেটাও কিন্তু তোমরা জেনে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, বুল এবং বিয়ার শব্দটি কিসের সাথে জড়িত? ব্যাংকিং ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্য নাকি শেয়ার বাজার নাকি অন্তর্দেশীয় বাণিজ্য? তো রাইট অ্যান্সার অপশান সি, শেয়ার বাজারের ক্ষেত্রে কিন্তু এই বুল এবং বিয়ার শব্দটি জড়িত। পরবর্তী কোশ্চেন,
8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গাকে পৃথক করেছে? মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ, নাকি গ্রেট আন্দামান ও লিটল আন্দামান? তো মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ, দেখো যদি লাক্ষাদ্বীপ না থাকতো, যদি মালদ্বীপ ও মিনিকয় দ্বীপ থাকতো তো সেটাও রাইট অ্যান্সার হতো। তো মালদ্বীপ, লাক্ষাদ্বীপ বা মালদ্বীপ মিনিকয় দ্বীপ এই দুটোই হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল কিন্তু দ্বারা পৃথক হয়েছে। এবং লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ এটা হচ্ছে তোমার কি 9 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর যদি বলে তখন হচ্ছে এটা ডানকান প্যাসেজ। আর গ্রেট আন্দামান এবং লিটল আন্দামান সেটা হচ্ছে তোমার আচ্ছা আন্দামান নিকোবর সরি গ্রেট আন্দামান লিটল আন্দামান এটা হচ্ছে ডানকান প্যাসেজ। কি বললাম? ডানকান প্যাসেজ। ওকে, ডানকান প্যাসেজ হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটল আন্দামান এটা হচ্ছে ডানকান প্যাসেজ। আর এই যে আন্দামান ও নিকোবর সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে দেখো খুব সহজেই কিন্তু জিনিসগুলো মনে থাকবে। মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ বা মালদ্বীপ ও মিনিকয় দ্বীপ এটা হচ্ছে কত? 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি কি লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ, মানে নিজেদের মধ্যেই যেটা লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ এটা হচ্ছে 9 ডিগ্রি। আন্দামান ও নিকোবর যদি শুধু আন্দামান ও নিকোবর হয় তখন সেটা হবে তোমার হচ্ছে 10 ডিগ্রি। আর গ্রেট আন্দামান ও লিটল আন্দামান তখন সেটা ডানকান প্যাসেজ। আর একটা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তখন হচ্ছে সম্ব্রেরো চ্যানেল। মনে থাকবে জিনিসগুলো কিন্তু এইভাবে টেকনিক্যালি মনে রাখতে হবে। সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে? 148, 117, 135 নাকি 152 নং ধারা? তো রাইট অ্যান্সার 148 নং ধারায় কিন্তু এই ক্যাগ সম্পর্কিত বিধান উল্লেখ আছে। বর্তমানে ক্যাগে কে আছেন? জেসি মুর্মু। চলো পরবর্তী কোশ্চেন দেখো। MS ওয়ার্ড একটি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন নাকি উপরে কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশান বি। এই যে MS ওয়ার্ড এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী কোশ্চেন দেখো। মাচু পিচু এটি কি? বলছে জর্ডনের অবস্থিত একটি ঐতিহাসিক শহর, রোমের প্রাচীন প্রেক্ষাগৃহ, মেক্সিকোর ইউকাটানে অবস্থিত মায়া সভ্যতার একটি বিখ্যাত পিরামিড, নাকি পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার নিদর্শন? তো রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার একটি বিখ্যাত নিদর্শন, ইনকা সভ্যতার যে নিদর্শন সেটা হচ্ছে মাচু পিচু। এইখানে দেখো এই যে জর্ডনে অবস্থিত ঐতিহাসিক শহর যেটার তোমার হচ্ছে যেটার যে একটা নাম সেটা হচ্ছে পেট্রা রাইট। পেট্রা হচ্ছে কি জর্ডানে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। আর যেটা হচ্ছে ব্রাজিল তোমার কি বললাম রোমের যে প্রাচীন প্রেক্ষাগৃহ রোমের সেটাকে বলা হয় কলোসিয়াম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই আসে। কলোসিয়াম কি এই রোমের প্রাচীন প্রেক্ষাগৃহ হচ্ছে তোমার কলোসিয়াম। আর মেক্সিকোর যে ইউকাটানে অবস্থিত মায়া সভ্যতার যে বিখ্যাত পিরামিড এটাকে বলা হয় চিচেন ইৎজা। কি বললাম? এটাকে বলা হয় কোনটা? এটা হচ্ছে চিচেন ইৎজা। জাস্ট 1 মিনিট। চিচেন ইৎজা। তাহলে চিচেন ইৎজা কি মেক্সিকোর ইউকাটানে অবস্থিত মায়া সভ্যতার একটি বিখ্যাত পিরামিড। তো জাস্ট এইটুকু মনে রাখবে না, মায়া সভ্যতার একটি বিখ্যাত পিরামিড মেক্সিকো, ওটা মনে রাখার দরকার নেই, ওরমই দেবে। তো মায়া সভ্যতার একটা বিখ্যাত পিরামিড হচ্ছে চিচেন ইৎজা। ওকে। আর জর্ডানে অবস্থিত যে ঐতিহাসিক শহর এটা তো বললাম তোমার পেট্রা, জর্ডানে অবস্থিত ঐতিহাসিক শহর পেট্রা। মাচু পিচু তো বললাম পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার নিদর্শন। পরবর্তী কোশ্চেন দেখো। অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয়? বাবেল, মান্দাব, ইজিপ্ট, কেন্ট নাকি অ্যাবারদিন? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, বাব এল মান্দাব, একে বলা হয় অশ্রুর প্রবেশদ্বার। পরবর্তী কোশ্চেন দেখো। কলকারখানার বয়লারে মানে আমাদের যে বিভিন্ন শিল্প কারখানার বয়লার থাকে, তো বয়লারে যে জল ব্যবহার করা হয়, বয়লারে জল ব্যবহার করা হয় সেটা কী ধরনের জল? খর জল, মৃদু জল, বিশুদ্ধ জল নাকি পাতিত জল? তো রাইট অ্যান্সার বয়লারে যে জল ব্যবহার করা হয় সেটা হচ্ছে মৃদু জল। দেখো খর জল আর মৃদু জল কাকে বলে তোমরা জানো, এর আগেও আমি পড়িয়েছি। যে জলে সাবান ঘষলে মানে অল্প সাবান ঘষলেই ফেনা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে মৃদু জল। আর যে জলে সাবান ঘষলে বেশি পরিমাণে সার্ফ দিতে হয় বা তোমার বেশি পরিমাণে সার্ফ প্রয়োজন করতে হয়, সহজে ফেনা হয় না, সেটা হচ্ছে খর জল। তাহলে কলকারখানার বয়লারে যে জল ব্যবহার করা হয় সেটা হচ্ছে মৃদু জল। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, রাজা গোপালাচারী, লর্ড ক্যানিং নাকি ওয়ারেন হেস্টিংস? তো লর্ড ক্যানিং তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। ওয়ারেন হেস্টিংস কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। আর রাজা লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন? ইনি হচ্ছেন মানে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে তোমার কে? লর্ড মাউন্টব্যাটেন। এবং রাজা গোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো পরীক্ষা কিন্তু এগুলো
মিস্টেক হয় একটু, এগুলো সাবধানে তোমরা পড়বে, দেখবে ভুলটা হবে না। পরবর্তী কোশ্চেন বলছে মিত্রমেলা এই সংগঠনটির প্রতিষ্ঠাতাকে? বিনায়ক দামোদর সাভারকার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ মিত্র নাকি গোপালকৃষ্ণ গোখলে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকার বা BD সাভারকার, ইনি ছিলেন মিত্রমেলা এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। প্রমথনাথ মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, এগুলো কিন্তু এর আগে বারবার বলেছি। এবং গোপালকৃষ্ণ গোখলে ইনি কিন্তু ছিলেন, ইনি কে ছিলেন? ইনি ছিলেন মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু, তাই না? আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয় এবং রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। পরবর্তী কোশ্চেন দেখো, CPU কথাটির সম্পূর্ণ নাম কি? কম্পিউটার প্রোগ্রামিং ইউনিট নাকি কম্পিউটার প্রসেসিং ইউনিট নাকি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নাকি সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট? তো অপশান নাম্বার সি অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে CPU, এর সম্পূর্ণ নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বর্তমানে ভারতের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার শীর্ষে রয়েছে কোন ট্রেন? ময়ূরাক্ষী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস নাকি বিবেক এক্সপ্রেস? তো মনে রাখবে বিবেক এক্সপ্রেস কিন্তু সবথেকে বেশি এখনও পর্যন্ত সবথেকে বেশি দীর্ঘ পথ রেলযাত্রার তালিকায় শীর্ষে রয়েছে, যেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস যায় হচ্ছে সাপ্তাহিক ট্রেন, মানে সপ্তাহে একদিন যায়, যেটা হচ্ছে ডিব্রুগড়। কোথায়? ডিব্রুগড় থেকে তোমার হচ্ছে কন্যাকুমারী। ওকে, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, ডিব্রুগড় টু কন্যাকুমারী প্রায় 4273 কিমি কিন্তু এই রেলযাত্রা কমপ্লিট করে, 4273 কিমি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। আর যদি বলে হাইয়েস্ট পিক আপ ট্রেন কোনটা, সেটা অবশ্যই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যেটা ট্রেন 18 আগে নাম ছিল। লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? দেখো ভালো করে বোঝো, বলছে লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, কেননা আমরা জানি কি লোকসভায় টোটাল যে আসন সংখ্যা, টোটাল আসন সংখ্যা কত? টোটাল আসন সংখ্যা কিন্তু লোকসভার যেটা 552, তাই না? 552 হচ্ছে টোটাল আসন সংখ্যা। দেখো এইখানে গল্প আছে, এখানে একটুখানি ছোট্ট করে বলে দিই, তোমরা শুনে নাও। দেখো লোকসভায় টোটাল আসন সংখ্যা হচ্ছে 552, ক্লিয়ার? তার মধ্যে বর্তমানে যে মানে 552 হচ্ছে তোমার টোটাল আছে, তার মধ্যে আছে কজন? এখন বর্তমানে যেটা চালু আছে সেটা হচ্ছে 543 জন। আর আগে কিন্তু এই তোমার অ্যাংলো ইন্ডিয়ান থাকতো, অ্যাংলো ইন্ডিয়ান 2 জন থাকতো না? আগে কত ছিল? 545 জন, মনে পড়ে? আগে ছিল 545 জন, কিন্তু 104তম, ভালো করে শুনে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ, 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2019 সালে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ান, এই যে 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ান থাকবে, তো সেটাকে রদ করে দেন। তো বর্তমানে যদি বলা হয়, বর্তমানে লোকসভার আসন সংখ্যা টোটাল কন্যা, বর্তমানে আসন সংখ্যা কতগুলো? টোটাল 552-র মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 543। এখন কিন্তু 545 বললে হবে না, ক্লিয়ার? আচ্ছা, এটা তো লোকসভায় গেল। আর রাজ্যসভার আসন সংখ্যা কত তোমরা জানো? রাজ্যসভার টোটাল আসন সংখ্যা হচ্ছে তোমার কত? 250। তার মধ্যে 233 জন, 233 জন হচ্ছে কোথায়? রাজ্যসভা, 233 হচ্ছে তোমার বিভিন্ন রাজ্য থেকে মনোনীত প্রার্থী, বা তারা হচ্ছে তোমার হয়ে আসে, জিতে আসে, MP MLA এইসব। আর তার সঙ্গে 12 জন রাষ্ট্রপতি নিয়োগ করে 12 জন। তারা কারা? তারা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের 12 জন রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? কিন্তু আমাকে বলেছে লোকসভায় যে রাজ্যসভা থেকে তো আসেই, বিভিন্ন রাজ্য থেকে তো তারা জিতে আসেন, সদস্য নির্বাচিত হন, তো কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন আসেন? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 20 জন। 20 জন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2019 সালে কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ানদের যে রাখতে হবে সেটা রদ করে 2019 সালে, এটা কিন্তু মনে রেখো 2019 সালটা। সর্বশেষ কোন দেশ রাষ্ট্রসংঘের সদস্যপদ গ্রহণ করে? রাষ্ট্রসংঘ তোমরা জানো ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো এটা সদর দপ্তর কোথায় আছে তোমরা জানো? আমেরিকায় নিউ ইয়র্কে আছে। তো সর্বশেষ সদস্যপদ কে গ্রহণ করে? কাতার, ফ্রান্স, দক্ষিণ সুদান নাকি উরুগুয়ে? তো রাইট অ্যান্সার দক্ষিণ সুদান। এবং এই রাষ্ট্রসংঘকে কিন্তু কি বলা হয়? বিশ্বের বিবেক বলা হয়। পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া নাকি মেক্সিকো? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোথায় আছে? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, তাই না? ইন্দোনেশিয়ায় কিন্তু পৃথিবীর
বৃহত্তম দ্বীপপুঞ্জ কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত। এবং এইখানে একটা কথা না বললে নয়, মনে রেখো যে এই যে ইন্দোনেশিয়ায় যে পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ অবস্থিত, এটা শুধুমাত্র ইন্দোনেশিয়ায় জুড়ে না, এটা ফিলিপাইন আর ইন্দোনেশিয়ার দুটো জায়গা জুড়েই কিন্তু এই দ্বীপপুঞ্জটা অবস্থিত, যেটার নাম হচ্ছে মালয় দ্বীপপুঞ্জ। কি বললাম? মালয় বা মেলয় বলা হয়, মালয় দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? তো মালয় দ্বীপপুঞ্জ এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ, যা ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া টোটালটা জুড়ে আছে। কিন্তু কেন ইন্দোনেশিয়া এটা রাইট অ্যান্সার হলো? তার কারণ ইন্দোনেশিয়ায় সব থেকে বেশি আছে ইন্দোনেশিয়া, যেটা হচ্ছে 17,000 কিমি। তাহলে 17,000 কিমি আছে ইন্দোনেশিয়াতে, আর যেটা হচ্ছে ফিলিপাইন এইখানে আছে মাত্র 7,000 কিমি। ক্লিয়ার? মাত্র 7,000 কিমি ফিলিপাইন। এই কারণে পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত আসলে তোমাকে ইন্দোনেশিয়ায় কিন্তু রাইট অ্যান্সার করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B9 নাকি ভিটামিন B12? তো রাইট অ্যান্সার অপশান সি, ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি তোমরা জানো? পাইরোডক্সিন। ভিটামিন B1 হচ্ছে থিয়ামিন, এবং এই থিয়ামিনের অভাবে কী রোগ হয়? বেরি রোগ হয়। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় যে ভিটামিন B12 কোন ধাতু পাওয়া যায়? তো কোবাল্ট ধাতু। তো সায়ানোকোবালামিন থেকে কোবাল্ট ধাতু কিন্তু পাওয়া যায়। এবং এই যে বি কমপ্লেক্স টোটাল 8 প্রকার কিন্তু বি কমপ্লেক্স আছে। তো এগুলো বারবার কিন্তু আমি বলি, তো এই কারণেই বলি তোমরা যদি প্র্যাকটিস সেটগুলো প্রতিদিন জাস্ট কোনো একটা টাইম বের করে যদি শুনে নাও না, এতে কি হবে? এতে তোমাদের সবসময় কিন্তু জিনিসগুলো রিভিশন থাকবে। আমি কিন্তু বলে যাব, তো যে শুনবে পুরো ভিডিওটা, আধ ঘন্টার ভিডিও, আমি খুব বড় করি না, আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি। তো এগুলো কিন্তু তোমরা যদি সবসময় শুনে নাও, তো সবসময় জিনিসগুলো সম্বন্ধে কি আইডিয়া থাকবে। এই কারণেই বলি প্রতিদিন 50টা করে জিকে আমার এটা কমপ্লিট করো, সবার ক্ষেত্রে এটা ভালো হবে। পরবর্তী কোশ্চেন দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই নাকি বেরেলিতে আছে? তো রাইট অ্যান্সার হচ্ছে নিউ দিল্লিতে কিন্তু এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা কিন্তু সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, টি, দেখো টি এটা কিন্তু TEE, হ্যাঁ, এটা টি নেয়, মানে খাবার চা না, এটা খেলার একটা শব্দ। তো এই টি কথাটি কোন খেলার সঙ্গে জড়িত? ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, ওকে, এই টি না, এটা হচ্ছে TEE। তো এটা গল্ফ, ভলিবল, ফুটবল, পোলো। তো রাইট অ্যান্সার গল্ফ খেলার সঙ্গে জড়িত কিন্তু এই টি শব্দটি। অ্যাকচুয়ালি কী হয়, গল্ফ খেলায় যে স্টিক দিয়ে বল মারার যে প্রথা, মানে পদ্ধতিটাকে বলা হয় টি। ক্লিয়ার? তো টি খেলাটি গল্ফ খেলার সঙ্গে জড়িত। এরকম ফুটবল, ভলিবল এইসব খেলার সাথে জড়িত যেসব ওয়ার্ড আছে সেগুলো কিন্তু তোমরা দেখে রেখো। নিম্নের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়? সবই কলকাতা অধিবেশন। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কলকাতা অধিবেশন প্রায় যতগুলো অধিবেশন হয়েছে, যে জাতীয় কংগ্রেসের INCর যে অধিবেশন, এগুলো তো, এই অধিবেশন নিয়ে তো আমি এর আগে অনেকবার বলেছি, কোন অধিবেশনে কি হয়েছে না হয়েছে, কত সালে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করেন, অ্যালান অক্টোভিয়ান হিউম, এগুলো কিন্তু এর আগে বারবার বলা হয়েছে। তো স্বরাজ শব্দটি প্রথম যে তোমরা জানো দাদাভাই নৌরোজি প্রথম স্বরাজ শব্দের উত্থাপন করেন, কিন্তু এখানে কোন অধিবেশনে? দেখো 1886 সালেও একটা অধিবেশন হয়েছে, এটাও কলকাতা অধিবেশন। 96-এও কলকাতা অধিবেশন হয়েছে, 6-এও কলকাতা হয়েছে 1906-এ, আবার 1886 সালে, এটা 1886 হবে না, লাস্টেরটা একটা হয়েছিল, যেটা হচ্ছে তোমার কলকাতা অধিবেশন লাস্টে কবে হয়েছিল? 1917 সালে হয়েছিল। এটা 1886 হবে না, 1917 সালে যেটা হয়েছিল কলকাতা, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত ছিলেন, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি, যেটা হচ্ছে তোমার বিদেশিনী, তাই না? আর ভারতীয় হচ্ছে কে? ভারতীয় হচ্ছে সরোজিনী নাইডু, যেটা কানপুর অধিবেশনে ছিল। তো এটা রাইট অ্যান্সার কী হবে? তো এটা রাইট অ্যান্সার দেখো, যেখানে দাদাভাই নৌরোজি স্বরাজ শব্দটি প্রথম তোমার অনুমোদন করেন বা প্রথম বলেন, সেটা হচ্ছে কলকাতা অধিবেশন 1906 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি, 1906 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু দাদাভাই নৌরোজি সভাপতি ছিলেন, এবং তিনি কিন্তু এই প্রথম স্বরাজ শব্দ উত্থাপন করেন। এর আগে যে কলকাতা অধিবেশন প্রথম যেটা হয়েছিল, কলকাতা অধিবেশন এখানে তো 4টে দেওয়া আছে, টোটাল 6টা অধিবেশন হয়েছিল কিন্তু, হ্যাঁ, টোটাল 6টা। তো এরকমও আসতে পারে যে কলকাতা অধিবেশন, যে যতগুলো অধিবেশন হয়েছিল তার মধ্যে কলকাতা অধিবেশন কতগুলো হয়েছিল, এরকমও পরীক্ষা আসতে পারে, কেননা কোশ্চেনের বেস আরও ডিপে চলে যাচ্ছে দিন দিন। তো তখন তোমাদের অ্যান্সার হবে অ্যান্সার নম্বর 6টা কি 7টা, তোমরা একটু দেখে নিও।
ওকে, তো এইখানে যেমন প্রথম যে প্রথম জাতীয় কংগ্রেসের ইংরেজ সভাপতি গেছিলেন জর্জ উইল। এটা বলতে পারে যে তিনি কোন অধিবেশন, তিনি কোথাকার অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু এলাহাবাদ যে অধিবেশন হয়েছিল 1888, তখন কিন্তু জর্জ উইল তার সভাপতিত্বে ছিলেন। আর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি, তিনি কিন্তু মাদ্রাজ অধিবেশনে কিন্তু ছিলেন। আর বললাম তো অ্যানিবেশন, তো কলকাতা অধিবেশন, যেটা হচ্ছে 1917 সালে অ্যানিবেশন কলকাতা অধিবেশন। চলো পরবর্তী কোশ্চেন দেখো, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? আর্কিওলজি, হিস্ট্রিওগ্রাফি, এপিগ্রাফি নাকি নিউমিসম্যাটিক্স? ওকে, তো রাইট অ্যান্সার অবশ্যই মুদ্রা সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়েটিং ফর মহাত্মা বইটির লেখককে? জওহরলাল নেহরু, সালমান রুশদি, শ্রী অরবিন্দ নাকি আর কে নারায়ণ? তো সালমান রুশদি, ইনি কিন্তু ওয়েটিং ফর মহাত্মা এই গ্রন্থটির বা এই বইটির লেখক। লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে কে বক্তৃতা দেন? বলছি স্পিকার, প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি? তো মনে রাখবে যে যখন লোকসভার সাধারণ নির্বাচন, এখন তো লোকসভার নির্বাচন হচ্ছে জানো, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাচন। তো এইখানে যখন প্রথম যে তোমার অধিবেশন, যে সাধারণ নির্বাচনের পর অধিবেশন শুরুতে, সেটা রাজ্যসভা এবং লোকসভা উভয় অধিবেশনে প্রথম যে তোমার বক্তব্য দেন বা বক্তৃতা দেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি প্রথমে শুরু করেন, তারপরে স্পিকার যেমন চালায় তেমন চলে। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, এগুলো মনে রেখো যে প্রথম লোকসভা নির্বাচনের পর প্রথম যে অধিবেশন শুরু হয় সেটা লোকসভা এবং রাজ্যসভা উভয়ই, রাষ্ট্রপতি কিন্তু প্রথম বক্তৃতা দেন। ক্লিয়ার উভয় কক্ষেই। পরবর্তী কোশ্চেন দেখো, উট ব্যবসা কেন্দ্র করে ওকে রাজস্থানে একটা বার্ষিক মেলার অনুষ্ঠিত হয়, সেই মেলাটার নাম কি? বলছে পুষ্কর মেলা, কুম্ভ মেলা, সোনপুর মেলা নাকি সুরাজকুণ্ড মেলা? তো রাইট অ্যান্সার, রাজস্থানের যে উটের ব্যবসাকে কেন্দ্র করে যে মেলাটা হয় সেটা হচ্ছে পুষ্কর মেলা। এবং এটা এসএসসি এমটিএসে, তো এসএসসি সিএইচএসএল বলো, অনেকবার কিন্তু এটা এসছে, এমনকি রেলেও কিন্তু খুব আসে এই কোশ্চেন এই টাইপের কোশ্চেন। বলছে নিচের কোনটির আরেক নাম লকজ? আচ্ছা, লকজ এটা একটা রোগের আরেক নাম। বলছে কলেরা নাকি লেপ্রোসি নাকি টিটেনাস নাকি প্লেগ? তো রাইট অ্যান্সার হচ্ছে টিটেনাসের আরেক নাম হচ্ছে লকজ। ভীষণ গুরুত্বপূর্ণ, টিটেনাস এর আরেক নাম হচ্ছে লকজ। যদি বলি প্লেগ, দেখো প্লেগকে কিন্তু বলা হয় তোমার ব্ল্যাক ডেথও বলা হয়, মানে কালো মৃত্যু। হ্যাঁ, ব্ল্যাক ডেথ, প্লেগের আরেক নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। আর লেপ্রোসির একটা নাম আছে, এই মুহূর্তে মাথায় আসছে না, লেপ্রোসিকেও একটা নামে ডাকা হয়। তো এটা তোমাদের কমেন্টে আমি জানতে চাই, তোমরা কমেন্টে বলো লেপ্রোসির রোগের আরেকটা নাম কি, যেটা হচ্ছে কুষ্ঠরোগ। তো কুষ্ঠরোগের আরেক নাম কি, এটা দেয় কিন্তু। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়? 11 জুলাই, 7 এপ্রিল, 28 ফেব্রুয়ারি, 5 জুন? দেখো 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 28 ফেব্রুয়ারি কি তোমার সায়েন্স দিবস, যেটা বিজ্ঞান দিবস, 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং এই 7 এপ্রিল কিন্তু হু এই তারিখে প্রতিষ্ঠা হয়, কত সালের সেটা তোমরা জানো। আর 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে আর মানে ট্রিপল আর, তোমরা সবাই দেখেছো, সবাই না দেখলেও মোটামুটি ম্যাক্সিমামই দেখেছো ট্রিপল আর মুভির। এর পরিচালক কে? এটলি কুমার, গৌরী খান, গৌরব ভার্মা নাকি বিকাশ বহল নাকি এস রাজামৌলি? তো এই যে ট্রিপল আর বলো বা বাহুবলী, এই দুটো মুভি, কারণ বাহুবলীও তোমাকে পরীক্ষায় দিতে পারে। আগেরবার কিন্তু 2018 যে গ্রুপ ডি হয়েছিল সেখানে বিভিন্ন মুভির কিন্তু পরিচালকও চেয়েছে এবং প্রযোজকও অনেক সময় চায়। তো এই দুটো জিনিস তোমরা একটু দেখে রাখো, যেগুলো ধরো দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে বা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। তো এই যে সব মুভি, তার যে তোমার কি বলবো, তার যে প্রধান নায়কের ভূমিকায় কে ছিল, নায়িকার ভূমিকায় কে ছিল, বা প্রযোজককে বা পরিচালককে, এই কটা জিনিস কিন্তু তোমরা একটু দেখে রেখো। তো এস রাজামৌলি, ইনি কিন্তু পরিচালক কি ট্রিপল আর এবং বাহুবলী উভয় মুভির পরিচালক। আর যে বিকাশ বহল কিন্তু সুপার 30, তোমরা আশা করি সুপার 30 যদি কেউ দেখে না থাকো তো অবশ্যই দেখো, খুব ভালো মুভি সুপার 30। এই মুভির পরিচালকও হচ্ছে বিকাশ বহল। পরবর্তী কোশ্চেন দেখো,
সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? 42, 44, 73, 74। তো আগে কিন্তু মৌলিক অধিকার কতগুলো ছিল? যখন সংবিধান রচনা হয় তখন মৌলিক অধিকার ছিল কতগুলি? 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978-এ 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এখন বর্তমানে সেটা আছে 300A আর্টিকেলে। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি 42 নং আর্টিকেলটা কি? 42 নং যে সংবিধান, এটাকে বলা হয় ক্ষুদ্র সংবিধান। মনে রেখো, 42 নং যে সংশোধনী সংবিধান বা এটাকে বলা হয় ক্ষুদ্র সংবিধান, ভারতের ক্ষুদ্র সংবিধান। এবং এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু তোমার ভারতীয় সংবিধানে এই সেই প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই কথাগুলো যুক্ত করা হয়েছে। আর 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে অ্যাকচুয়ালি সংবিধানের আওতায় আনা হয়েছিল। এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌরসভা মানে পৌর ব্যবস্থাকে কিন্তু তোমার কি সংবিধানের আওতায় কিন্তু আনা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন হরমোনটি বৃক্ক থেকে নিঃসৃত হরমোন? দেখো, হরমোন অনেক জায়গা থেকে খরিত হয়, তোমরা জানো। অগ্নাশয় থেকে বিভিন্ন বা পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। হ্যাঁ, তো বৃক্ক থেকে নিঃসৃত হরমোনের নাম কোনটি? বলছে রেনিন, লেপটিন, অ্যাডিনালিন, উপরের কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার রেনিন। এবং রেনিনের সাথে আর একটা নাম মনে রেখো যে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন। ওকে, পোয়েটিন। তো এরিথ্রোপয়েটিন বলে আর একটা হরমোন আছে, এটাও কিন্তু বৃক্ক থেকেই খরিত হয়, রেনিন এবং এরিথ্রোপয়েটিন। আর লেপটিনটা কি? লেপটিনও কিন্তু একটা হরমোন। দেখো, হরমোন যে সবসময় কোনো মানে সেই তোমার কি বলবো, হরমোন যেসব জায়গা থেকে খরিত হয়, যেমন বৃক্ক থেকে, তারপরে গ্রন্থি, বিভিন্ন গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয়, পিটুইটারি গ্রন্থি, অ্যাডিনালিন গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এইসব জায়গা থেকে খরিত হবে তার কোনো মান নেই। হরমোন কিন্তু মেদকলা থেকেও খরিত হতে পারে, ঠিক আছে? তো এই যে মেদকলা থেকে যে খরিত হয় সেটা হচ্ছে তোমার এই লেপটিন, যেটাকে বলা হয় টিস্যু হরমোন। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে নিচের কোনটি টিস্যু হরমোন। তো মনে রেখো এই তোমার লেপটিন হচ্ছে একটা টিস্যু হরমোন। কেননা এটা টিস্যু থেকে খরিত হচ্ছে, মেদকলা একটা টিস্যু, তো টিস্যু থেকে খরিত হচ্ছে, তাই এটাকে বলা হয় টিস্যু হরমোন, যার নাম হচ্ছে লেপটিন। এবং অ্যাড্রিনালিন হরমোন, এটা কিন্তু আপাতকালীন বা বিপদকালীন বা জরুরিকালীন হরমোন, কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়। ওকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এটাই হচ্ছে আমাদের আজকের যে মডেল 20 সেট, তার এটাই কমপ্লিট। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।